শুভ সন্ধ্যা সবাইকে। আজ 23 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কিছুক্ষণের মধ্যেই যোগ্য জবাব। আজ কি সার্জিক্যাল স্ট্রাইক? আজ রাজনাথের বৈঠকের পর বার্তায় তুঙ্গে জল্পনা। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে 2 মিনিট নীরবতা পালন সুপ্রিম কোর্টে। শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনে 4 কন্যার লড়াই, নির্দল প্রার্থীরাই হতে পারেন পথের কাঁটা। আসামের ইতিহাসে এত শ্রমিক বিরোধী সরকার আগে ছিল না, বললেন মন্ত্রী কৌশিক। হাইলাকান্দিতে 4টি জনসভায় অংশ নিলেন মন্ত্রী। বড়খলার বরযাত্রাপুরে ঘরের গ্রিল ভেঙে দুঃসাহসিক ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট। এবং সর্বশেষ খবরটি হলো গৌরবপথের কাজের মান নিয়ে কোনো আপোষ নয়, সাফ জানালেন উপপৌরপতি। বিভাগীয় কর্তাদের নিয়ে পরিদর্শন, ড্রেন তৈরিতে গুরুত্ব। এবারে শুনুন বিস্তারিত খবর। কিছুক্ষণের মধ্যেই কাশ্মীরের জঙ্গি হামলার যোগ্য জবাব দেবে ভারত। সেনা সর্বাধিনায়ক 3 সেনাপ্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পরই হুঙ্কার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। জানালেন কেউ রেহাই পাবে না, শুধু হামলাকারীদের বিরুদ্ধেই নয়, নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে কি আজই পাক বোমে জঙ্গি গাড়িতে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সেনাবাহিনী? রাজনাথের গর্জনের পর সেই জল্পনাই এখন তুঙ্গে। মঙ্গলবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু ও কাশ্মীর। বুশস্বর্গের পহেলগাঁওয়ে 26 জন পর্যটককে খুন করেছে সন্ত্রাসবাদীরা। পহেলগাঁও হামলায় পাক মদতের বিষয়টি জোরালো হতেই বাতাসে যুদ্ধের গন্ধ। আজ সেনা সর্বাধিনায়ক এবং 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠক শেষে প্রেস বিবৃতি দেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। শুধু হামলাকারী নয়, যারা নেপথ্যে বসে ভারতের মাটিতে এই নৃশংস হামলার ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা। তার আরও সংযোজন, ভারতবাসীকে আমি এই বলে আশ্বস্ত করব যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, আর তাইরা কিছুক্ষণের মধ্যে খুব জোরালো ও স্পষ্ট জবাব পাবে। উল্লেখ্য, আজ রাত 6টায় প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের বৈঠক হয়। পহেলগাঁও হামলার পর এই বৈঠক ডাকায় বাতাসে যুদ্ধের গন্ধ আরও জোরালো হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আগাম হুঙ্কার দিয়ে যুদ্ধ বা সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়ে কি আক্রমণ করা যায়? যদিও বা বড় পদক্ষেপ হয়, তাহলে কতটা ফলপ্রসূ হবে সেই পদক্ষেপ? পরবর্তী খবরটি হলো পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করে 2 মিনিট নীরবতা পালন হলো সুপ্রিম কোর্টে। প্রতিটি স্পর্শকাতর পাহাড়ি রাজ্যে আরও নিরাপত্তার দাবিতে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ফুল কোর্টে ওই ঘটনা সম্পর্কে সর্বসম্মতভাবে গৃহীত অভিমত হলো বিবেক ও বুদ্ধিবৃত্তিহীন জঙ্গিদের পৈশাচিক আচরণ, যা প্রত্যেক মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। সন্ত্রাসবাদ কতটা নৃশংস এবং অমানবিক হতে পারে তার উদাহরণ এই ঘটনা। শোকাহত পরিবারগুলিকে হৃদয়ের গভীর থেকে সমবেদনা এবং হতভাগ্যদের জীবনের প্রতি সম্মান জ্ঞাপন করল সুপ্রিম কোর্ট। মৃত পর্যটকদের আত্মার শান্তির কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আদালতের অভিমত। দেশের পর্যটন মানচিত্রের শীর্ষস্থানে থাকা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পর্যটকদের প্রতি এই আচরণ নিঃসন্দেহে মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবনমন, যার নিন্দা করার ভাষা নেই। পরবর্তী খবরটি হলো শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনের 4 কন্যার লড়াই, নির্দল প্রার্থীরাই হতে পারেন পথের কাঁটা। এবারের ডিলিমিটেশনে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এক বিধানসভা থেকে অন্য বিধানসভা কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। গঠিত হয়েছে নতুন গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এলাকা। এমনই একটি নতুন তৈরি জেলা পরিষদ হলো শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসন। 5টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠন করা হয়েছে এই আসন। শিবপুর, পশ্চিম সিঙ্গেরবন্দ, গোবিন্দপুর বাসকান্দি, গোবিন্দপুর আলগাপুর ও মণিপুর চিরিপার জিপি নিয়ে গঠিত শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনটি বর্তমানে সুনাই বিধানসভা কেন্দ্রে স্থান পেয়েছে। এই 5টি জিপির মধ্যে গোবিন্দপুর আলগাপুর জিপি আগে ছিল উদারবন বিধানসভা কেন্দ্রে, বাকি 4 জিপি ছিল লক্ষ্মীপুর বিধানসভার অধীনে। এই জেলা পরিষদ আসনটি মহিলা সংরক্ষিত হয়েছে। এবার এই আসনে 4 জন আনকোরা নতুন মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। অপরিচিত এই 4 মহিলা প্রার্থীর পুরুষ অভিভাবকরা নির্বাচনী প্রচারে বেরিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে জমি দখলের লড়াই শুরু করে দিয়েছেন। এই কেন্দ্রে শাসক দল বিজেপি প্রার্থী করেছে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের ইয়াসমিন বেগম চৌধুরীকে। কংগ্রেস প্রার্থী করেছে বাঙালি মুসলিম সম্প্রদায়ের রুহিদা খানম লস্করকে। রয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থী সাদা বেগম মজুমদার এবং অপর কংগ্রেসের বিক্ষুব্ধ প্রার্থী সৌদা বেগম চৌধুরী। এই 4 জন মহিলা প্রার্থীর কোনো রাজনৈতিক এবং সামাজিক পরিচিতি না থাকায় তাদের পুরুষ অভিভাবকরা নির্বাচনী প্রচার সম্পর্কীয় সব ধরনের কাজকর্ম পরিচালনা করে যাচ্ছেন।
সাধারণ ভোটারদের সঙ্গে মূল প্রার্থীর কোনো যোগাযোগ কিংবা পরিচিতি নেই বললেই চলে। এই আসনে মুসলিম ভোটার সংখ্যা গরিষ্ঠ, প্রায় 42,000 ভোটারের মধ্যে হিন্দু ভোটার রয়েছে মাত্র 4,000-এর আশেপাশে। এই 4,000 ভোটই বিজেপির ঝুলিতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এমনই দাবি করেছেন বিজেপি প্রার্থী ইয়াসমিন বেগম চৌধুরীর স্বামী জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আইনজীবী আজাদ হোসেন চৌধুরী। দীর্ঘদিন ধরে বিজেপি সংগঠনের সঙ্গে জড়িত থাকায় তার একটা পরিচিতিও রয়েছে। অপরদিকে কিশোর বয়স থেকে এনএসইউআই, যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেস সংগঠনের বিভিন্ন পদে থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা হানিফ আলম চৌধুরী টিকিট দাবি করেও না পাওয়ায় তার ভ্রাতৃবধূ সাজা বেগম মজুমদারকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। নির্দল প্রার্থী সাজা বেগম মজুমদারের শাশুড়ি জাহানারা বেগম মজুমদার রূপাইবাড়ি জিপির নির্বাচিত জিপি সভানেত্রী হিসেবে কাজ করে গেছেন। তার দেবর হানিফ আলম মজুমদারও একই জিপির নির্বাচিত জিপি সভাপতি ছিলেন। সামাজিকভাবে তার একটা পরিচিতি রয়েছে। শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির মুখ্য আহ্বায়ক ছিলেন হানিফ। সেই সেতুটির নির্মাণ কাজ এখন জোর গতিতে চলছে। সেই হিসেবে কংগ্রেসের টিকিট বঞ্চিত হয়ে নির্দল সাজা বেগম মজুমদার এখন বেশ ওজনদার প্রার্থী। হানিফ আলমের ভ্রাতৃবধূ ছাড়াও আরেকজন বিক্ষুব্ধ কংগ্রেসী নির্দল হিসেবে ময়দানে রয়েছেন। তিনি বাঁশকান্দি ব্লক সংখ্যালঘু কমিটির সভাপতি জহুর হোসেন চৌধুরীর স্ত্রী সাউদা বেগম চৌধুরী। জহুর হোসেনও কংগ্রেস প্রার্থিত্বের দাবিদার ছিলেন। টিকিট না পেয়ে স্ত্রীকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। কংগ্রেস প্রার্থী রুহিদা খানম লস্কর একজন ধর্মীয় শিক্ষাগুরু মৌলানা আব্দুর রহিম লস্করের স্ত্রী। মাওলানা সাহেব কংগ্রেসের সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতি। স্ত্রীকে কংগ্রেস প্রার্থী করে প্রচারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। কংগ্রেসের দুইজন বিক্ষুব্ধ প্রার্থী যারা কংগ্রেস দলের হাল হকিকত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল, তাদের টেক্কা দিয়ে কংগ্রেস কর্মকর্তারা দলীয় প্রার্থীকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটাই এখন লক্ষণীয় বিষয়। যদিও কংগ্রেস প্রার্থীর হয়ে দলীয় সভা সমিতিতে এখন পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছেন একমাত্র আমিনুল হক লস্কর। জেলা কংগ্রেস সহ দলের সংখ্যালঘু শাখার অন্য পদাধিকারীরা আড়ালেই রয়ে গেছেন। সাংগঠনিক ভিত তেমন মজবুত না হলেও এই মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেস দলের প্রচুর সমর্থক রয়েছেন। শেষ পর্যন্ত দুই বিক্ষুব্ধ কংগ্রেসী নির্দল প্রার্থী হওয়ায় কংগ্রেস প্রার্থীর পথের কাটা হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। 4 জন অপরিচিত মহিলা প্রার্থীর পুরুষ অভিভাবকদের ভাবমূর্তি, ওজন, পরিচিতি, গুরুত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং জনসংযোগ ইত্যাদি বিবেচনা করে শিবপুর বাঁশকান্দি জেলা পরিষদ আসনের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। পরবর্তী খবরটি হলো, আসামের ইতিহাসে এত শ্রমিক বিরোধী সরকার আগে ছিল না বললেন মন্ত্রী কৌশিক। হাইলাকান্দিতে 4টি জনসভায় অংশ নিলেন মন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগানে দলীয় প্রার্থীর পক্ষে জ্বর তুললেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি লালামুখ বাগান, সিঙ্গালা বাগান, সরসপুর এবং নরসিংহপুর বাগানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার পক্ষে জোরদার অভিযান চালান। মুখ্যমন্ত্রীর শ্রমিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরে মন্ত্রী দাবি করেন, আসামের ইতিহাসে এর আগে কোন সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণে এত আন্তরিক ছিল না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকৃত শ্রমিক বিরোধী। তিনি শ্রমিকদের পাশাপাশি চা বাগানের অস্তিত্ব রক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই এবার শ্রমিকদের দুহাত পুরে বিজেপিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নযোগ্য এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রীরাই সপার্ষদ পৌঁছান লালামুখ চা বাগানে। শ্রমিকদের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়, কিন্তু স্বাগত বক্তব্যের পর মুহূর্তেই শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটে। লোকসভা ভোটের আগে ডাকডোল পিটিয়ে লালামুখ বাগানে মডেল হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেও তা পরে সরিয়ে নেওয়া হয়। তাছাড়া আরো বেশ কোটি প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি। এ নিয়ে মন্ত্রীকে চেপে ধরেন বাগান শ্রমিকরা। রীতিমতো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এ অবস্থায় দলীয় কর্মীরাও সমস্যায় পড়ে যান, কিন্তু মন্ত্রী কৌশিক প্রাথমিক জড়তা কাটিয়ে ঘুরে দাঁড়ান। তিনি ধৈর্য ধরে শ্রমিকদের শৃঙ্খলা বজায় রেখে অভিযোগ তুলে ধরার সুযোগ করে দেন। পরে তিনি শ্রমিকদের বিভিন্ন অভিযোগ খতিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরবর্তী খবরটি হলো, বড়খলার বড়যাত্রাপুরে ঘরের গ্রিল ভেঙে দুঃসাহসিক ডাকাতি, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুট। বড়খলার বড়যাত্রাপুরে মঙ্গলবার সন্ধ্যা রাতে ঘরের গ্রিল ও দরজা ভেঙে হাতি নিল স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। ঘরে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে ঘরের আলমিরা সহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে লন্ডভন্ড করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী লুটে নিয়ে পালায় চুরের দল। ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ি এলাকার বড়যাত্রাপুরের সজীব আহমেদ বাবুইয়ার করে সংঘটিত হয়েছে এই দুঃসাহসিক চুরির ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙ্গারপাড় পুলিশ। এদিকে খবর পেয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী আব্দুর রাজ্জাক বড়বুইয়া, বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার। তারা এই ঘটনার সঠিক তদন্ত করে ঘটনায় জড়িতদের শীঘ্রই আটক করার দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, গৌরবপতির কাজের মান নিয়ে কোনো আপোষ নয়, সাফ জানালেন উপপৌরপতি। বিভাগীয় কর্তাদের নিয়ে পরিদর্শন, ড্রেন তৈরিতে গুরুত্ব।
পুরোদমে বৃষ্টি শুরুর আগেই গৌরবপথের কাজ শেষ করতে হবে। কাজের গুণগত মান নিয়ে যেমন কোনো নয়-ছয় মেনে নেওয়া হবে না, তেমনি জল নিষ্কাশনের জন্য ড্রেন তৈরির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে কাজ পরিদর্শনে এসে একথা বলেন শ্রীভূমি পৌরসভার উপপৌরপতি সুকেন্দু দাস। অন্যদিকে কাজের গুণগত মান নিয়ে সন্তোষ ব্যক্ত করে সাধারণের অসুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান শ্রীভূমি পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ। শ্রীভূমি শহরের নীলমণি রোডের প্রবেশপথ থেকে স্টিমার ঘাট পরিবহন কার্যালয় পর্যন্ত পথ সংস্কারের জন্য মোট 3,20 লক্ষ টাকা মঞ্জুর করা হয় এবং 2023 সালের 30 নভেম্বরের মধ্যে কাজের ঠিকাদারদের টেন্ডার প্রদানের আহ্বান জানানো হয়। যথারীতি সরকারি নিয়ম মেনে ঠিকাদাররা টেন্ডার জমা করেন, কিন্তু নিয়ম অনুযায়ী 6 মাস অতিক্রান্ত হওয়ার পর 30 মে টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত পথের জন্য সরকারের তরফে অনুমোদন প্রদান করা হয়। নীলমণি রোডের প্রবেশ মুখ থেকে পরিবহন বিভাগের কার্যালয় পর্যন্ত পথের নাম দেওয়া হয় গৌরব পথ। পথ সংস্কারে অর্থ মঞ্জুর হয় এবং কাজের বরাত পান ঠিকাদার সুমন্দর। গৌরব পথ নাম দিয়ে তৈরি করা প্রকল্পের বাস্তবায়নে প্ল্যান এস্টিমেট নিয়ে মাঠে নামেন ঠিকাদার। দুর্গোৎসবের প্রাক্কালে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজের গতি কমতে থাকে। গৌরব পথের কাজ নিয়ে স্থানীয় মানুষ বনাম ঠিকাদারের মধ্যে শুরু হয় শীতল যুদ্ধ। অবশেষে ঠিকাদার এবং স্থানীয়দের নিয়ে বৈঠকে বসেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপৌরপতি সুকেন্দু দাস, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, শহর মণ্ডল সভাপতি কিশোর দে সহ অন্যান্যরা বিষয়টির সমাধান করেন। কাজ শুরু হয় এবং নীলমণি রোডের ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে স্টিমার ঘাট এলাকায় ড্রেনের কাজ শুরু হয়েছে। কাজ পরিদর্শনে আসেন পৌরসভার উপপৌরপতি সুকেন্দু দাস, পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ এবং অন্যরা। কাজ পরিদর্শন করে উপপৌরপতি বলেন, বৃষ্টির জন্য কাজ করতে সমস্যা হচ্ছে, তাছাড়া এলাকার মানুষও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে কাজের গুণগত মান নিয়ে কোনো আপোষ করা হবে না বলে স্পষ্ট জানান উপপৌরপতি সুকেন্দু দাস। অন্যদিকে পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ বলেন, নীলমণি রোডে ড্রেনের কাজ শেষ হয়েছে, পথের কাজ শুরু হয়েছে। অন্যদিকে স্টিমার ঘাট রোডে ড্রেনের কাজ সম্পন্ন হওয়ার পর পথের কাজ শুরু হবে। তিনি নিজে বারবার সরেজমিনে কাজ পরিদর্শন করছেন এবং গৌরবপথের কাজ শীঘ্রই শেষ হবে বলে আশা ব্যক্ত করেন পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার বিশ্বজিৎ নাথ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।